হ্যালো এভরিওয়ান, আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে বায়োমলিকিউলস। মডারেটলি ডিফিকাল্ট হিসেবে কনসিডার করা হয়ে থাকে এই চ্যাপ্টার। বেশ কয়েকটা কোয়েশ্চেন, 3 থেকে 4টের মতো কোয়েশ্চেন নিটেও জিজ্ঞেস করা হয়। ইভেন এই চ্যাপ্টারের সঙ্গে ওভারল্যাপ করছে ক্লাস 12-এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের মতো চ্যাপ্টার। সুতরাং ভালো করে কনসেন্ট্রেশনের সঙ্গে এই চ্যাপ্টারটা তোমরা ফলো করো। যে সমস্ত এলিমেন্টগুলো আমাদের এই আর্থের ক্রাস্টে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত এলিমেন্টসগুলো আমাদের লিভিং অর্গানিজমের বডিতেও পাওয়া যাচ্ছে। মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সমস্ত কিছু যেমন মাটিতে রয়েছে, তেমনই এই সমস্তগুলো কিন্তু আমাদের আবার লিভিং অর্গানিজমের বডিতেও প্রেজেন্ট রয়েছে। তাহলে সবকিছু যদি মাটিতে থাকে, আমাদের বডিতেই যদি সেম এলিমেন্টস বা মৌলগুলো যদি প্রেজেন্ট থাকে, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে আমরা আর মাটি, মানে আর্থ ক্রাস্ট এবং লিভিং অর্গানিজমের মধ্যে তো কোনো পার্থক্য তাহলে থাকতো না। তাহলে পার্থক্যটা এখানে কোথায় রয়েছে? বেসিক্যালি পার্থক্য রয়েছে দ্য পার্সেন্টেজ অফ দ্য এলিমেন্টস। তাহলে যে সমস্ত এলিমেন্টস আমি বলছি যে সেম প্রেজেন্ট রয়েছে আর্থ ক্রাস্টে অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং অর্গানিজমের বডিতে, মেন পার্থক্য কোথায়? মেন পার্থক্য হচ্ছে তাদের পার্সেন্টেজেতে। হতে পারে কোনো কোনো এলিমেন্ট, পার্টিকুলার কিছু এলিমেন্ট লিভিং অর্গানিজমসের বডিতে বেশি পরিমাণে প্রেজেন্ট আছে, আবার হতে পারে কিছু পার্টিকুলার এলিমেন্টস রয়েছে যেগুলো নন লিভিং অর্গানিজমসের বডিতে, বা যেটাকে আমরা বলছি আর্থ ক্রাস্টের বডিতে বেশি করে প্রেজেন্ট রয়েছে। যদি আমি এখানে বলে থাকি যে লিভিং অর্গানিজমসের বডি, লিভিং থিংসের মধ্যে আমরা কি দেখতে পাবো? বেসিক্যালি লিভিং থিংসের মধ্যে আমরা দেখতে পাবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। দিস 6 এলিমেন্টস, এই 6 ধরনের এলিমেন্ট কিন্তু সব থেকে বেশি পরিমাণেতে প্রেজেন্ট রয়েছে। ওকে, অর্থাৎ এটাকে যদি আমি দেখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার অ্যান্ড ফসফরাস, কন এসপি, অর্থাৎ এসপি কে কন হ্যাঁ এসপি, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এন্ড ফসফরাস, এই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে বেশি প্রেজেন্ট আছে, লিভিং অর্গানিজমস এর মধ্যে বেশি করে প্রেজেন্ট রয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলে থাকি এখানে যে একটা লিভিং অর্গানিজমস এর বডির মধ্যে 70%, রাফলি 70% হচ্ছে কি জল। তাহলে 70% যদি জল থাকে, তাহলে জলের মধ্যে তো হাইড্রোজেন, অক্সিজেন হয়েই গেল 70%। আর লিভিং অর্গানিজমস এর বডি কি কি দিয়ে তৈরি? ইউজুয়ালি কোনো লিভিং অর্গানিজমের বডি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সমস্ত দিয়ে তৈরি হয়। প্রোটিনের মধ্যে যদি আমরা দেখি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আমরা সেখানেতে পাবো, অ্যাজ ওয়েল এজ সালফার পাবো। আবার যদি ফ্যাট কিংবা কার্বোহাইড্রেট দেখি, সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাবো। লিভিং অর্গানিজমসের ভেতরেতে ডিএনএ থাকে, আরএনএ থাকে, যার মধ্যে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, তার সঙ্গে ফসফরাস পাবো। সুতরাং এই 6টা এলিমেন্টের পরিমাণ থাকছে সব থেকে বেশি পরিমাণে। এবার আমি যদি বলি নন লিভিং থিংস, যদি আমি নন লিভিং থিংসের কথা বলি, তাহলে সেখানেও এই সমস্ত এলিমেন্টসগুলো তো ডেফিনেটলি আছে, কিন্তু ওই যে বললাম পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু কোথাও কম কোনো কোনো এলিমেন্ট, পার্সেন্টেজ ওয়াইজ কোথাও কোথাও বেশি রয়েছে কোনো কোনো এলিমেন্ট। নন লিভিং থিংসের মধ্যে সিলিকনের অ্যামাউন্ট কিন্তু থাকছে প্রচুর পরিমাণেতে বেশি। আর একটা কথা, লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ নন লিভিং দুটোর মধ্যেই অক্সিজেনের অ্যামাউন্ট কিন্তু অনেকটা বেশি করে রয়েছে। যদি আমি বলি লিভিং থিংস, দেন লিভিং থিংসের মধ্যে অক্সিজেনের অ্যামাউন্ট রয়েছে নিয়ার অ্যাবাউট 65%। আর নন লিভিং থিংসের যদি কথা বলি, নন লিভিং থিংসের মধ্যে অক্সিজেনের অ্যামাউন্ট রয়েছে নিয়ার অ্যাবাউট 46.5%, অর 45 অর 46%। তো এখন অক্সিজেন তো বেসিক্যালি অক্সিডাইজড হয়ে যেতে পারে, অর্থাৎ রিয়াকশন হওয়ার ক্ষমতা বেশি থাকে। তো সেই জন্য লিভিং অ্যান্ড নন লিভিং দুটোর মধ্যেই কিন্তু এর অ্যামাউন্ট অনেকটা পরিমাণে বেশি রয়েছে। তাহলে আমরা বেসিক্যালি এখানেতে কোন কোন এলিমেন্ট লিভিংস অ্যান্ড নন লিভিং এ থাকে সেই নিয়ে একটা ছোট্ট ডিসকাশন করলাম। এখন যদি আমরা কোনো লিভিং থিংস, মানে কোনো প্লান্ট টিস্যু হতে পারে, অ্যানিমাল টিস্যু হতে পারে, অর মাইক্রোবিয়াল থিংস হতে পারে, তার মধ্যে কি কি কেমিক্যালস আছে, তার যদি কেমিক্যাল অ্যানালিসিস করি তাহলে কি দেখতে পাবো? ধরা যাক কোনো একটা লিভিং স্যাম্পল যদি আমরা নিয়ে থাকি, অ্যাজ ফর এক্সাম্পল আমরা হয়তো লিভিং স্যাম্পল হিসাবে নিলাম কিছু লিভস, অর অ্যানিমাল সেকশন যদি আমরা নিয়ে থাকি, দেন লিভার স্যাম্পল আমরা সেখানেতে ইউজ করতে পারি, অর মাইক্রোবসের যদি কিছু স্যাম্পল নিয়ে থাকি তাহলে মাইক্রোবিয়াল পেস্ট সেটাকে ইউজ করতে পারি। অল দিজ আর টিস্যু স্যাম্পলস বেসিক্যালি।
তো এই সমস্ত যদি টিস্যু স্যাম্পলসগুলোকে আমরা প্রপার অ্যানালাইসিস করি, তাহলে ফার্স্ট অফ অল আমরা ফাইন্ড আউট করতে পারবো যে এর মধ্যে কি কি কেমিক্যালস আছে, অ্যান্ড দেন আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করতে পারবো। তো এই সমস্ত যে টিস্যু স্যাম্পল, সেই সমস্ত টিস্যু স্যাম্পলগুলোকে নেওয়া হলো, তারপর এই টিস্যু স্যাম্পলের সঙ্গে মেশানো হলো একটি অ্যাসিড, তার নাম কি? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ ট্রাইক্লোরো CCl3COOH। তাহলে আমরা একটা সেকশন নিলাম অ্যানিমাল টিস্যু আর প্লান্ট টিস্যুর বা কোনো মাইক্রোবিয়াল পেস্ট, তার সঙ্গে আমরা মেশালাম হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপর সেটাকে ভালো করে আমরা গ্রাইন্ড করলাম। অ্যান্ড গ্রাইন্ড করার পর আমরা কি পাবো? ভালো করে গ্রাইন্ড করার পর আমরা সেখান থেকে চাটনি পাবো, মানে স্লারি একটা পাবো আর কি। তো সেই যে স্লারিটা আমরা পেলাম, সেই স্লারিটার কিন্তু দুখান আমরা পার্ট পাবো। নাম্বার ওয়ান, অ্যাসিড সলিউবল পার্ট, অ্যাসিড সলিউবল পার্ট বা অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন। যে অ্যাসিড সলিউবল পার্ট বা অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন বলতে অর্থাৎ এই যে আমরা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, এর মধ্যে অর্গ্যানিক স্যাম্পলের আর টিস্যু স্যাম্পলের যে অংশটা পুরোপুরি গুলে গেছে। আর একটা সেকশন পাবো, দ্যাট ইজ অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন অর অ্যাসিড ইনসলিউবল পার্ট, এটা আমরা পাবো। তাহলে দুখানা আমরা পার্ট পাচ্ছি। তাহলে কোনো টিস্যু স্যাম্পলকে আমরা যদি ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড ইউজ করে যদি সেটাকে ভালো করে গ্রাইন্ড করে থাকি, দেন এর প্লাস পয়েন্ট কি কি? নাম্বার ওয়ান, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ইউজ করছি, কোনো রকম স্ট্রং মিনারেল অ্যাসিড ইউজ করছি না, যার জন্য এই যে টিস্যু স্যাম্পলটা রয়েছে সেই টিস্যু স্যাম্পলটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে না বা ড্যামেজ হয়ে যাচ্ছে না। নেক্সট হচ্ছে কি, এই টিস্যু স্যাম্পলের বেশ কিছু জিনিস ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে গুলে যাবে, যে জিনিসগুলো ভুলে গেল তাদের কেমিক্যালি তারা কি নেচারের, তাই সেটা আমরা অ্যানালিসিস করতে পারবো এবং সেটা পেয়ে থাকবো অ্যাসিড ইনসলিউবল, অ্যাসিড সলিউবল পুল আর অ্যাসিড সলিউবল পার্ট থেকে। আর যে জিনিসগুলো বা যে মলিকিউলসগুলো অ্যাসিডের মধ্যে গুলতে পারলো না, সেগুলোকে আমরা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনার পার্ট থেকে আমরা প্রপারলি অ্যানালাইসিসটা করতে পারবো। তাহলে ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর আমরা যে স্লারি অর যে থকথকে চাটনিটাকে পেলাম, সেটাকে কি করব? বলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে একটা স্লারি পেলাম। এই স্লারিটাকে তারপর কি করা হবে? ফার্স্ট অফ অল একটা আমরা বিকার নেব, ওকে। সেই বিকারের ওপরেতে ইউজ করব চিজ ক্লথ অর কটন ক্লথ। কটন ক্লথ আর চিজ ক্লথকে ইউজ করছি একটা ছাঁকনির মতো, মানে যখন ছানা থেকে পনির যখন করা হয়ে থাকে, তখন দুধটাকে ভালো করে কাটানোর পর যে ছানাটা নেওয়া হয় সেটাকে একটা সুতির কাপড়ের মধ্যে রেখে ভালো করে সেটাকে নেংড়ানো হয় যাতে জলটা বাইরে বেরিয়ে আসে। সেই রকম একটি চিজ ক্লথ অর কটন ক্লথ আমরা এখানেতে ইউজ করছি। সো দিস ইজ দ্য বিকার and then this is the cotton cloth, okay। যে স্লারিটা আমরা পেলাম সেই স্লারিটাকে আমরা এর ওপর দিয়ে ঢেলে দিলাম। যদি ঢেলে দিই, আমরা দুটো অংশ পেলাম। যে অংশটা অ্যাসিডের মধ্যে খুব ভালো করে গুলে গেছে, সেই অংশটা এই যে কাপড়ের মাঝখানে ফাঁকা জায়গা, সেটা দিয়ে কি হবে? বিকারেতে এসে জমতে থাকবে, বিকারের নিচে এসে পড়বে। অর্থাৎ এটা কি পার্ট? এটা হচ্ছে অ্যাসিডের মধ্যে গুলে গেছে, অর্থাৎ এটা হয়ে গেল এখন অ্যাসিড সলিউবল পুল অর অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন, ওকে। এবার এটা তো ফিল্টার আউট হয়েছে, মানে চিজ কটন ক্লথকে ফিল্টার করে নিচে পড়েছে। তাহলে এটাকে আমরা এটাও বলতে পারি যে এটা হচ্ছে এক ধরনের ফিল্ট্রেট। তাহলে ফিল্ট্রেটের মধ্যে কি রয়েছে? যে জিনিসটা অ্যাসিডের মধ্যে গুলে গেছে। আর একটা কি, বড় বড় কিছু মলিকিউলস থাকবে যেগুলো অ্যাসিডের মধ্যে প্রপারলি ডিজলভ হতে পারেনি এবং সেগুলো সাইজে বড়, যার জন্য সেগুলো এই চিজ ক্লথের যে ছোট ছোট ছিদ্র সেটাকে পেনিট্রেট করে নিচে আসতেও পারছে না। তাহলে সেটা কি হবে? ওই ছাঁকনির ওপরেতে জমা হতে থাকবে। তাহলে এই পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড ইনসলিউবল পুল অর অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন, ওকে। যে জিনিসগুলো অ্যাসিডের মধ্যে গুললো না। তাহলে এবার আমরা দেখব যে অ্যাসিড সলিউবল পার্টের মধ্যে কি কি রয়েছে। যদি অ্যাসিড সলিউবল পার্টের মধ্যে আমরা প্রপারলি দেখি, তাহলে এর মধ্যে আমরা দেখতে পাবো
যে বায়ো মাইক্রোমলিকিউলস প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ যে মলিকিউলসগুলো সাইজেতে খুব ছোট সেগুলো প্রেজেন্ট রয়েছে, লাইক মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, এই সমস্তগুলো। সঙ্গে কি পাবো? সঙ্গে কিছু সল্ট আমরা পেতে পারি, লাইক সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট টাইপ অফ কিছু সল্ট আমরা পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আর কি পাচ্ছি? আর পাচ্ছি হচ্ছে ইনঅর্গ্যানিক আয়নস, ইনঅর্গ্যানিক কিছু আয়নস আমরা পাবো। এবার যে যে আয়নগুলোকে পাবো এগুলোকে দুভাগে ভাগ করা যেতে পারে, কিছু ক্যাটায়ন্স থাকবে, কিছু অ্যানায়ন্স থাকবে। ক্যাটায়ন্সের মধ্যে যেমন সোডিয়াম থাকবে, পটাশিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালসিয়াম থাকবে। তেমন কিছু অ্যানায়ন্সও আমরা দেখতে পাবো। অ্যানায়ন্সের মধ্যে সালফেট, ওকে, ফসফেট, এই সমস্ত অ্যানায়ন্স থাকছে। এগুলো পুরোপুরি অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়ে গেছে। এবার অ্যাসিডের মধ্যে যে পার্টটা ডিজলভ হলো না, ওপরেতে ম্যাক্রোমলিকিউলস যেগুলো রয়েছে, বায়ো ম্যাক্রোমলিকিউলস যেগুলো সাইজে এখন যথেষ্ট বড়, তার মধ্যে কি কি থাকতে পারে? তো এই সেকশনটার মধ্যে আমরা বেসিক্যালি দেখতে পাবো বায়ো ম্যাক্রো, ম্যাক্রো মানে কি? বড় বড় মলিকিউলস। বায়ো ম্যাক্রোমলিকিউলস আমরা এর মধ্যে বেসিক্যালি দেখতে পাবো। এবার আমরা ডিসকাস করব কোন কোন বায়ো ম্যাক্রোমলিকিউলস আর কোন কোন বায়ো মাইক্রোমলিকিউলস গুলো এখানেতে প্রেজেন্ট রয়েছে। মাইক্রো, তাহলে মলিকুলার ওয়েট ডেফিনেটলি কম হবে। তাহলে যারা বায়ো মাইক্রোমলিকিউলস রয়েছে তাদের মলিকুলার ওয়েট 18 থেকে 800 ডাল্টন এর ভেতরেতে হবে। বেসিক্যালি এদের মলিকুলার ওয়েট লেস দেন 1000 ডাল্টন হতে হবে। কি কি থাকছে এই লেস দেন 1000 ডাল্টনের মধ্যে? ফার্স্ট অফ অল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেগুলো প্রেজেন্ট থাকবে, মোনোস্যাকারাইড লাইক গ্লুকোজ প্রেজেন্ট থাকছে, অর্থাৎ সুগার, বিভিন্ন ধরনের যে মোনোস্যাকারাইড সুগার প্রেজেন্ট থাকছে। অ্যামিনো অ্যাসিডস থাকছে, ওকে, অ্যামিনো অ্যাসিডস, নিউক্লিওটাইডস, অর্থাৎ যেগুলো দিয়ে ডিএনএ অ্যান্ড আরএনএ তৈরি হয়ে থাকে, বিভিন্ন ধরনের যে নিউক্লিওটাইডস, সেই সমস্ত নিউক্লিওটাইডস। অ্যাট দ্য সেম টাইম কিছু আয়নস অ্যান্ড সল্টস প্রেজেন্ট থাকছে। এগুলো হচ্ছে বায়ো মাইক্রোমলিকিউলস, অর্থাৎ হচ্ছে যেগুলো ফিল্ট্রেট সেকশনে সেখানেতে প্রেজেন্ট রয়েছে। এবার হচ্ছে বায়ো যে ম্যাক্রোমলিকিউলস, বায়ো ম্যাক্রোমলিকিউলসের সেকশনেতে আমরা কি কি দেখতে পাবো? বায়ো যে ম্যাক্রোমলিকিউলস রয়েছে সেটা কি এই চিজ কাটন ক্লথকে পেনিট্রেট করে নিচে যেতে পারলো? যেতে তো পারলো না। অংশটা চিজ কাটন ক্লথের ওপরেতেই রয়ে গেল, অর্থাৎ যেটা অ্যাসিড ইনসলিউবল পার্ট সেটাকে আমরা বলতে পারি রিটেন্টেড, ওকে। এখন এই যে অংশটা বায়ো ম্যাক্রোমলিকিউলস, এর যদি মলিকুলার ওয়েট দেখি তাহলে ম্যাক্রোমলিকিউলসের মলিকুলার ওয়েট 1000 ডাল্টন, 1000 ডাল্টন এর কিন্তু বেশি হবে ম্যাক্রোমলিকিউলসের মলিকুলার ওয়েট। কি কি পাবো এর মধ্যে? এর মধ্যে বেসিক্যালি আমরা দেখতে পাবো পলিস্যাকারাইডস, বিভিন্ন ধরনের পলিস্যাকারাইডস আমরা দেখতে পাবো, প্রোটিনস দেখতে পাবো, নিউক্লিক অ্যাসিডস আমরা এর মধ্যে পাবো, নিউক্লিক অ্যাসিডস এর মধ্যে দেখতে পাবো। অ্যাট দ্য সেম টাইম আমরা এর মধ্যে আরো পাবো যেটা, সেটা হলো লিপিডস পাবো। লিপিডকেও কিন্তু দেখতে পাচ্ছি। এবার পয়েন্ট হচ্ছে এখানেতে যে লিপিড যে রয়েছে, লিপিডের কিন্তু মলিকিউলার যে ওয়েট, সেই মলিকিউলার ওয়েট কিন্তু 18 থেকে 800 ডাল্টনের ভেতরেতে। তাহলে 18 থেকে 800 ডাল্টনের যদি ভেতরে হয়ে থাকে তাহলে সেটা তো এখানেতে বায়ো মাইক্রোমলিকিউলস হবে। তাহলে 18 থেকে 800 ডাল্টনের যদি ভেতরেতে থাকে তাহলে সেটা বায়ো মাইক্রোমলিকিউলসের ভেতরেতে যাবে। তাহলে লিপিড কিন্তু এই লিপিডের মলিকিউলার ওয়েট 18 থেকে 800 ডাল্টনের ভেতরেতে। তারপরেও কিন্তু লিপিডকে পাওয়া যাচ্ছে যে রিটেন্টেড পার্ট বা বায়ো ম্যাক্রোমলিকিউলস সেকশনেতে। কি করে? তাহলে লিপিড কিন্তু বেসিক্যালি মাইক্রোমলিকিউলস, তাহলে বড় বড় লোকেদের সঙ্গে এর কিন্তু ওঠা বসা। তার সব থেকে বড় কারণটা কি? কারণ এ
লিপিড হচ্ছে অ্যাসিড ইনসলিউবল, অ্যাসিড ইনসলিউবল হওয়ার জন্য প্রপারলি গুলতে পারছে না, যার জন্য হচ্ছে অ্যাসিড ইনসলিউবল পার্ট যেখানেতে বায়ো ম্যাক্রোমলিকিউলস রয়েছে, বড় বড় লোকেরা রয়েছে, ও কিন্তু তার সঙ্গে প্রেজেন্ট রয়েছে, নিজে ছোট হওয়া সত্ত্বেও বড়দের সঙ্গে ওর ওঠা বসা। এবার যে সমস্ত বায়ো ম্যাক্রোমলিকিউলস গুলোকে পেলাম, সেই ম্যাক্রোমলিকিউলস গুলোকে আমরা কি করব, একে অপরের থেকে আলাদা করে নেব। যে সমস্ত বায়ো ম্যাক্রো মলিকিউলস আমরা পেয়েছি, সেগুলোকে আমরা সেপারেটিং যে টেকনিক রয়েছে, সেই সেপারেটিং টেকনিক অর পিউরিফিকেশন টেকনিক, পিউরিফিকেশন টেকনিক, তার মাধ্যমে আমরা একে অপর থেকে আলাদা করব। অর্থাৎ পলিস্যাকারাইডকে আলাদা করে দেবো নিউক্লিক অ্যাসিডের থেকে, নিউক্লিক অ্যাসিডকেও আমরা আলাদা করে নিলাম, এইভাবে প্রত্যেকটা ম্যাক্রোমলিকিউলকে আলাদা করে নিলাম, কারণ আমরা তো একটা মিক্সচার পেয়েছিলাম। তারপর আমরা সেটাকে অ্যানালাইটিক্যাল মেথড or analytical technique or spectroscopic technique, স্পেকট্রোস্কোপিক মেথড এর মাধ্যমে আমরা তাদের প্রপার অ্যানালাইসিস করব। তাহলে আমরা এইভাবে কিন্তু আফটার এলিমেন্টাল অ্যানালাইসিস কেমিক্যাল অ্যানালাইসিস করতে পারি যে কোনো রকম লিভিং টিস্যুর।